কি বাবা, কি হলো বাবা? বাবা কি হলো? চোখ খুলুন একবার, একবার তাকান বাবা। কে করলো এরকম? কে আপনাকে মেরেছে বাবা? বাবা বলুন বাবা, বাবা চোখ খুলুন বাবা। হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজ্যোতি আর আপনারা শুনছেন থ্রিলার নাইট, বাংলা সাহিত্যের নতুন ঠিকানা। আজ আমাদের নিবেদন স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমস কাহিনী দ্য বসকম ভ্যালি মিস্ট্রি। আজ শার্লক হোমসের ভূমিকায় রয়েছে ব্রতদীপ, মিস্টার টার্নার ও ইন্সপেক্টর লেস্ট্রেডের ভূমিকায় রয়েছে নীল, এবং গল্প পাঠে অর্থাৎ ডক্টর ওয়াটসনের ভূমিকায় রয়েছি আমি, এবং অন্যান্য চরিত্রে দ্রোণবীর, রনিত, শান্তনু, ঋতিকা, তৃণা এবং আমি। তাহলে শুরু করা যাক। স্ত্রীর সাথে সবে ব্রেকফাস্ট খেতে বসেছি, এমন সময় মেয়েড এসে একটা টেলিগ্রাম হাতে ধরিয়ে দিয়ে গেল। দিন দুয়েকের জন্য সময় হবে ওয়াটসন? এইমাত্র টেলিগ্রাম পেলাম। ওয়েস্ট ইংল্যান্ড থেকে জরুরি ডাক এসেছে বসকম ভ্যালির ব্যাপারে। ওরা আমাদের সাহায্য চায়। তুমি সঙ্গে এলে ভালো লাগবে। ওখানকার আবহাওয়া ও প্রাকৃতিক সৌন্দর্য দুই দারুণ। প্যাডিংটন থেকে 11:30 ট্রেন আছে। কি বলো, যাবে? বুঝতে পারছি না, পেশেন্টের তো লম্বা লিস্ট। ও অ্যান্সট্রুতা সামলে নিতে পারবে। তুমি ইদানিং একটু ফ্যাকাশে দেখাচ্ছ। গত কয়েক মাস যা গেল তোমার উপর দিয়ে, একটু চেঞ্জে গেলে তোমারও ভালো লাগবে। আর মিস্টার হোমসের কেসগুলো তো বরাবরই তোমার ইন্টারেস্টিং লাগে। আমার মনে হয় তোমার যাওয়া উচিত। তা মন্দ বলনি। কটা বাজে? ও বাবা, যেতে হলে তো এক্ষুনি ব্যাগ গুছিয়ে বেরোতে হবে। আর মোটে আধ ঘন্টা সময় আছে হাতে। আমি চলি, তুমি একটা গাড়ি ডাকার ব্যবস্থা করো তো। আফগানিস্তানের সামরিক জীবনে একটা জিনিস খুব ভালো রপ্ত করেছি। ঝট করে জিনিসপত্র গুছিয়ে আমি যে কোনো জায়গায় রওনা হতে পারি। কাজেই গাড়ি যতক্ষণে এলো ততক্ষণে আমি সম্পূর্ণ তৈরি। তাই যথাসময়ে প্যাডিংটন স্টেশনে পৌঁছেও গেলাম। স্টেশনে ঢুকেই দেখলাম প্ল্যাটফর্মে অধৈর্যভাবে পায়চারি করছে শার্লক হোমস। আঁটো সাঁটো ধূসর পোশাকে দীর্ঘ কৃশ শরীরটা আরও দীর্ঘ দেখাচ্ছে। ইটস গুড টু সি ইউ ওয়াটসন। আশা করি তোমার কাজে ডিস্টার্ব করিনি। আসলে আমার সঙ্গে এমন একজন দরকার যার উপর আমি পুরোপুরি নির্ভর করতে পারি। আর তুমি ছাড়া আমার সবচেয়ে বিশ্বস্ত আর কেউ আছে ওয়াটসন? যাই হোক, এসো, ট্রেন ঢুকছে। উঠে বসলাম ট্রেনে। কামরায় আমরা ছাড়া আর কেউ নেই। হোমস সঙ্গে করে বেশ কিছু খবরের কাগজ নিয়ে এসেছিল। এক মনে সেগুলোই পড়তে শুরু করলো, আর মাঝে মাঝে কী সব টুকে নিতে লাগলো। গাড়ি যখন রিডিং পেরোচ্ছে তখনও মাথা তুলে তাকালো। তারপর কাগজগুলো দলা পাকিয়ে বাঙ্কের ওপর ছুঁড়ে দিয়ে বলল, কেসটা সম্পর্কে কিছু শুনেছ? না, এই কদিন খবরের কাগজ একদমই পড়া হয়নি। সে ভালোই করেছো। লন্ডনের সংবাদপত্রে খুব বেশি তথ্য নেই, তবে আমি রিসেন্টলি সমস্ত সংবাদপত্র ঘেঁটে দেখেছি, আর তা থেকে আমার মনে হচ্ছে কেসটা খুবই সহজ। আর সেই জন্যই এর সমাধান করা অত্যন্ত কঠিন হবে। মানে যে কেস চোখে পড়ার মতো জানবে সেটা জলের মতো সোজা, কিন্তু যেটা সাদাসিধে গোলমাল তাতেই বেশি। এই কেসে যিনি মারা গেছেন তার ছেলের বিরুদ্ধেই অভিযোগ আনা হয়েছে ওয়াটসন। খুনের মামলা? হ্যাঁ, সেরকমটাই মনে করা হচ্ছে। কিন্তু যতক্ষণ না আমি নিজে থেকে এটা ব্যক্তিগতভাবে খতিয়ে দেখার সুযোগ পাচ্ছি ততক্ষণ আমি কোনো কিছুকেই হালকাভাবে নেব না। আমি যতদূর বুঝতে পেরেছি খুব অল্প কথায় কেসটা ব্যাখ্যা করছি। শোন, বসকম ভ্যালি হলো হার্ফোর্ডশায়ারে রসের কাছে। বসকমের সবচেয়ে বড় জমিদার হলেন মিস্টার জন টার্নার।
অস্ট্রেলিয়া থেকে অনেক টাকা রোজগার করে এনে কয়েক বছর হলো দেশে ফিরে জমি জমা কিনে চাষবাস করছেন। একটা গোলবাড়ি ভাড়া দিয়েছেন চার্লস মাকাথি নামে এক ভদ্রলোককে। ইনি অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন, সেখানেই দুজনের সঙ্গে আলাপ হয়। টার্নারের টাকা পয়সা বেশি থাকলেও তার দুজনের বন্ধুত্বের মধ্যে কোনো রকম বিভেদ সৃষ্টি করেনি। দুজনেরই বউ গত হয়েছেন। টার্নারের এক মেয়ে, মাকাথির এক ছেলে, দুজনেরই বয়স 18। প্রতিবেশীদের সঙ্গে কেউ খুব বেশি একটা মিশতেন না আর কি। তবে উভয় পরিবারই খেলাধুলো বেশ পছন্দ করতেন এবং পাড়ার রেস মিটিংয়ের তাদের প্রায়শই দেখা যেত। মাকাথি দুটি চাকর রাখতেন, একজন পুরুষ এবং একজন মহিলা। আর টার্নারের একটা বিরাট পরিবার ছিল এবং তার চাকর ছিল প্রায় 6 জন। পরিবারগুলো সম্পর্কে আমি এটুকুই জানতে পেরেছি ওয়াটসন, এর বাইরে তাদের সম্পর্কে আর তেমন কিছু জানা যায়নি। যাই হোক, এবার আসল ঘটনায় আসি। 3রা জুন অর্থাৎ গত সোমবার মাকাথি বিকেল 3টের দিকে হ্যাথরেলিতে তার বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যান বসকম পুলের দিকে। বসকম ভ্যালির মধ্যে দিয়ে যে নদী বয়ে গেছে তার জল এই ছোট্ট পুলে এসে পড়ে। তিনি সকালে বেরোনোর আগে চাকরকে বলে যান যে 3টের সময় তাঁর একটি গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট আছে, আর সেই অ্যাপয়েন্টমেন্ট থেকে তিনি জীবিত ফেরেননি। হ্যাথরেলিতে তার ফার্ম হাউস থেকে বসকম পুল 60 মাইল দূরে, এবং মাকাথিকে এই পথ দিয়ে যাওয়ার সময় দুজন দেখেছিলেন, একজন বয়স্ক মহিলা এবং মিস্টার টার্নারের গেম কিপার উইলিয়াম ক্রাউডার। দুজনেই সাক্ষ্য দিয়েছেন যে মিস্টার ম্যাকাথির সঙ্গে আর কেউ ছিল না। ক্রাউডার আরও বলেছেন যে মিস্টার ম্যাকাথিকে পাশ কাটিয়ে যেতে দেখার কয়েক মিনিটের মধ্যেই তিনি তার ছেলে মিস্টার জেমস ম্যাকাথিকে বগলের নিচে একটা রাইফেল নিয়ে একই পথে যেতে দেখেছিলেন। এরপর ম্যাকাথিকে দেখতে পায় পেশেন্স মোরান, বসকম ভ্যালির এস্টেটের লজকিপারের 14 বছরের মেয়ে। বসকম পুলটি ঘন জঙ্গলে ঘেরা, তারই মধ্যে একটি বনে ফুল তুলছিল মেয়েটি। তখন সে দেখতে পায় পুকুর পাড়ে দাঁড়িয়ে মিস্টার ম্যাকাথি এবং তার ছেলে ঝগড়া করছে। আমি যা বলছি তোমায় সেটাই করতে হবে। আমি বুঝতে পারছি না এটা তোমার আপত্তিটা কোথায়। আমি বুঝতে পারছি না আপনি কেন আমায় জোর করছেন বিয়ে করার জন্য। স্কাউন্ড্রেল, আমার মুখে মুখে তর্ক করছো। যতদিন যাচ্ছে তুমি বেয়াদব হয়ে উঠছো। বেয়াদব। এটি দেখে যে মিস্টার জেমস ম্যাকাথি তার বাবাকে আঘাত করার জন্য হাত তুলেছেন। তাদের হিংস্রতা ধীরে ধীরে বেড়ে উঠছিল। সে এতটাই ভয় পেয়ে যায় যে সে বাড়িতে পৌঁছে তার মাকে সমস্তটা খুলে বলে। মেয়েটির কথা শেষ হতে না হতেই মিস্টার জেমস ম্যাকাথি লজে ছুটে এসে বললেন যে তিনি তার বাবাকে বসকম পুলের ধারে মৃত অবস্থায় পেয়েছেন এবং তার লজ কিপারের সাহায্যের প্রয়োজন। মা মেয়ে দুজনেই জানায় যে সেই সময় মাথায় হ্যাট নেই, বগল দাবা করে যে বন্দুকটা নিয়ে গেছিল সেটা নেই, এবং তার ডান হাতের হাতায় তখনও তাজা রক্ত লেগেছিল। তাকে অনুসরণ করে তারা যখন পুলের ধারে পৌঁছয় তখন দেখে মিস্টার চার্লস ম্যাকাথির মৃতদেহটি পুলের ধারে ঘাসের ওপর পড়ে রয়েছে। ভারী এবং ভোঁতা অস্ত্রের বারবার আঘাতে মাথাটা ফেটে গেছে। লাশের কিছু দূরেই পড়েছিল জেমস রাইফেল, এবং লাশ দেখে মনে হচ্ছিল যে এই বন্দুকের বাট দিয়েই আঘাতটা করা হয়ে থাকতে পারে। তাই এই পরিস্থিতিতে যুবকটিকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার তদন্তে ইচ্ছাকৃত হত্যার রায় প্রদান করা হয়। বুধবার তাকে রসের ম্যাজিস্ট্রেটদের সামনে হাজির করা হয়েছে, যারা মামলাটি পরবর্তী সাইজেসের কাছে রেফার করেছেন। দোজ আর দ্য মেইন ফ্যাক্টস ওয়াটসন। ও, এতে এত আশ্চর্যের কি আছে? এ তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে জেমসই খুন করেছে। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ভীষণ ট্রিকি জিনিস ওয়াটসন। এটা হয়তো খুব স্পষ্টভাবে একটা সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে বলে মনে হতে পারে, কিন্তু যদি তুমি তোমার নিজস্ব দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করো তাহলে দেখবে এটা সম্পূর্ণ ভিন্ন সম্ভাবনার দিকেও সমানভাবে ইঙ্গিত করছে। তবে হ্যাঁ, এটা স্বীকার করতে হবে যে যুবকের বিরুদ্ধে মামলাটি অত্যন্ত গুরুতর এবং এটা খুবই সম্ভব যে সেই আসল অপরাধী। তবে সেই পাড়ার বেশ কয়েকজন লোক আছে যারা মনে করেন যে জেমস ম্যাকাথি নির্দোষ, এবং তাদের মধ্যে রয়েছে ম্যাকাথির প্রতিবেশী জন টার্নারের মেয়ে মিস টার্নার। আর তিনি লেস্ট্রেটকে অনুরোধ করেছেন বিষয়টা যেন সে খুঁটিয়ে তদন্ত করে। আচ্ছা, তোমার লেস্ট্রেট কি মনে আছে তো? ওই স্টাডি ইন স্কারলেট কেসে আলাপ হয়েছিল। হ্যাঁ, মনে আছে। তো লেস্ট্রেট বেশ বিভ্রান্ত হয়ে কিছু মাথামুন্ডু উদ্ধার করতে না পেরে কেসটা আমার কাছে পাঠিয়েছে, এবং ওয়াটসন সেই জন্যই তুমি আর আমি বাড়িতে চুপচাপ বসে ব্রেকফাস্ট হজম করার পরিবর্তে এই ট্রেনে বসে আছি। কিন্তু এখানে তুমি আর কি করবে? মানে কেসটা তো জলের মতো পরিষ্কার। অত্যাধিক পরিষ্কার ব্যাপারে এমন অনেক কিছু চোখের বাইরে থেকে যায় ওয়াটসন। হতে পারে লেস্ট্রেট যা দেখেনি বা দেখেও বোঝেনি সেটা হয়তো আমার চোখে পড়ে যাবে। এমন অনেক খুঁটিনাটি সূত্র তদন্তের কাজে লাগে ওয়াটসন, যেটা হয়তো লেস্ট্রেটের চোখ এড়িয়ে যাবে কিন্তু আমার চোখ এড়াবে না। যেমন ধরো, তোমার বাথরুমের জানালাটা তোমার ডান দিকে। হ্যাঁ, এটা তুমি কি করে জানলে?
তোমার দাড়ি দেখে। দাড়ি দেখে? মানে কি করে? এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন, এলিমেন্টারি। আমি জানি মিলিটারিতে থাকার ফলে পরিষ্কার থাকাটা তোমার অভ্যেস দাঁড়িয়ে গেছে, রোজ দাড়ি কামাও, আর স্পেশালি এইসব মাসগুলোতে তুমি রোদ্দুরে দাঁড়িয়ে দাড়ি কামাও। কিন্তু তোমার মুখের ডান দিকটা যত পরিষ্কার করে কামানো, বাঁ দিকটা তত পরিষ্কার নয়। তার মানে তুমি নিশ্চয়ই মুখের বাঁ দিকটা ভালোভাবে দেখতে পাও না। এবার কেন পাও না? কারণ তুমি যে জানালায় দাঁড়াও সেটা ডান দিকে, বুঝলে? খুঁটিয়ে দেখলে এমনই অনেক কিছু আবিষ্কার করা যায় ওয়াটসন। এনকোয়েস্টে একটা দুটো কথা উঠে এসেছে যা কেসটা নিয়ে দ্বিতীয়বার ভাবাতে বাধ্য করছে আমায়। কি কথা? জেমসকে পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেনি, বরং হ্যাথরেলির ফার্ম হাউসে ফিরে আসার পর ওকে গ্রেপ্তার করা হয়। কিন্তু ইন্সপেক্টর যখন জানায় যে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তখন ও বলে যে ও তাতে একটু অবাক হচ্ছে না। এই তো কনফেশন, তাহলে তো মিটেই গেল, ও তো নিজের মুখেই সব স্বীকার করলো। আমার মনে হয় না ওয়াটসন, কারণ তারপরেই ও বলেছে যে ও খুন করেনি। কিন্তু তাতে সন্দেহ যায় না, বরং বাড়ে। মোটেই না, এতে সন্দেহ একেবারেই চলে যায়। ও অবাক হয়নি, তার কারণ ও জানতো যে সমস্ত সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ওর বিরুদ্ধে। এরপরেও যদি গ্রেপ্তারের সময় ও মেজাজ দেখাতো তাহলেই বরং আমার সন্দেহ হতো, কারণ পাগলকে পাগল বললেই রেগে যায়। কিন্তু ওর বাবার সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পরেই ওর বাবা খুন হয়েছে, সুতরাং যে কেউ বলবে যে সেই খুনি। এই সোজা কথাটা যে সোজাভাবে বলতে পারবে, বুঝতে হবে সে নির্দোষ ওয়াটসন। কিন্তু ফাঁসি কি আটকানো যাবে? আমার মনে হয় না। এর চেয়ে অনেক কম সন্দেহের জোরেও অনেকে ফাঁসিতে ঝুলেছে। আচ্ছা, জেমসের কি বক্তব্য? এই নাও, এটা জেমস ম্যাকাথি গ্রেপ্তার হওয়ার পরের বিবৃতি, নিজেই পড়ে নাও। এই বলে খবরের কাগজের একটা জায়গা দেখিয়ে দিল হোমস। অভিযুক্ত জেমস ম্যাকাথি, মৃতের একমাত্র ছেলে, বলেছেন যে তিনি 3 দিন ব্রিস্টলে ছিলেন কাজের সূত্রে এবং বাড়ি ফিরেন সোমবার 3 তারিখ সকালে। বাড়ি ফিরে কাজের লোকের কাছে তিনি জানতে পারেন যে চার্লস ম্যাকাথি রসের দিকে গেছেন গাড়োয়ান জন কবের সঙ্গে। কিছুক্ষণ পরেই তিনি তাদের ঘোড়ার গাড়ির শব্দ শুনে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন গাড়ি ফিরে এসেছে এবং চার্লস ম্যাকাথি গাড়ি থেকে নেমে হেঁটে বেরিয়ে যাচ্ছেন। তার দাবি, চার্লস ম্যাকাথি কোন দিকে যাচ্ছিলেন সেটা তার জানা ছিল না। অভিযুক্ত তখন খরগোশ শিকার করবেন বলে হাতে রাইফেল নিয়ে বসকম পুলের উদ্দেশ্যে বেরোন। পথে যে তার গেমকিপার ক্রাউডারের সঙ্গে দেখা হয়েছিল তা তিনি মেনে নিয়েছেন, যদিও ক্রাউডারের বক্তব্য তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। ওকে, পুল থেকে যখন উনি 100 গজ দূরে, তখন অভিযুক্তের দাবি যে তিনি কুই বলে একটা ডাক শুনতে পান। যেহেতু শিকারে বেরোলে মৃত এবং অভিযুক্ত দুজনেই একে অপরকে ডাকতে এই সংকেতের ব্যবহার করতেন, তাই অভিযুক্ত ভাবেন তার বাবা হয়তো তাকেই ডাকছেন এবং তিনি বসকম পুলের দিকে এগিয়ে যান এবং গিয়ে দেখেন সেখানে চার্লস ম্যাকাথি দাঁড়িয়ে রয়েছেন। অভিযুক্তের দাবি যে চার্লস ম্যাকাথি তাকে দেখে রেগে যান এবং জানতে চান যে তিনি ওখানে কি করছেন। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ তর্কাতর্কি হয়। অভিযুক্ত সেই স্থান থেকে বেরিয়ে হ্যাদারলির দিকে এগোন, কিন্তু 150 গজ গিয়েই উনি একটা আর্তনাদ শুনতে পেয়ে ছুটে ফিরে এসে দেখেন আহত চার্লস ম্যাকাথি মাটিতে পড়ে রয়েছেন, তার মাথা ফেটে রক্ত ঝরছে। অভিযুক্ত তার মাথা নিজের কোলে তুলে নেওয়ার কয়েক মুহূর্ত পরেই উনি মারা যান। অভিযুক্ত তখন মিস্টার টার্নারের লজ কিপারের কাছে সাহায্য চান। এছাড়া অভিযুক্তর দাবি তিনি এই ব্যাপারে আর কিছুই জানেন না এবং লাশের কাছে তিনি অন্য কোনো মানুষকেও দেখেননি। আচ্ছা, এরপর দেখলাম ইনকোয়েস্টে করোনার ও জেমসের কথোপকথন পুরোটাই কাগজে ছাপা হয়েছে। করোনার জিজ্ঞেস করে, আপনার বাবা মারা যাওয়ার আগে কিছু বলেননি? খুবই অস্পষ্ট কিছু কথা বলেছিলেন। আমি একমাত্র র্যাট কথাটা বুঝতে পেরেছিলাম। র্যাট মানে উনি কি বোঝাতে চেয়েছিলেন? আপনি বুঝতে পেরেছিলেন? না, আমি ভাবলাম প্রলাপ বকছেন। আপনার আর আপনার বাবার মধ্যে ঠিক কী নিয়ে ঝগড়া হয়েছিল? আমি এই প্রশ্নের কোনো উত্তর দিতে চাই না। তা বললে তো চলবে না মিস্টার ম্যাকাথি, বলতে আপনাকে হবেই। কিন্তু এইটার সঙ্গে আমার বাবার খুনের কোনো সম্পর্ক নেই। সেটা আদালত ঠিক করবে। আপনি প্রশ্নের উত্তর দিন। না, আমি এই প্রশ্নের কোনো উত্তর দিতে চাই না। আপনি বলেছেন যে কুই শব্দটা আপনার আর আপনার বাবার মধ্যে একটা সংকেত ছিল। হ্যাঁ। আপনি এও বলেছেন যে আপনার বাবা জানতেন না আপনি ব্রিস্টল থেকে ফিরে এসেছেন। তিনি যদি নাই জানেন যে আপনি সেখানে রয়েছেন,
তাহলে তিনি সে সাংকেতিক শব্দ কেন করলেন? আহ, আমি জানি না। আপনার বাবার ডাক শুনে আপনি যখন সেখানে পৌঁছলেন তখন সন্দেহজনক কিছু দেখেননি? তেমন কিছু না। মানে আমার তখন মানসিক অবস্থা ঠিক ছিল না। আমি এতটাই বিরক্ত এবং উত্তেজিত ছিলাম যে তখন খুব একটা ভালো করে লক্ষ্য করিনি। তবে আমার যেন মনে হয়েছিল যে আমার বাঁদিকে মাটির ওপরেই ছাই রঙের কিছু একটা পড়েছিল, বোধহয় একটা কোট বা কোনো প্লেট। তবে বাবাকে ছেড়ে আমি যখন উঠলাম তখন আর সেটা দেখতে পাইনি। মানে আপনি বলছেন যে আপনি লজ কিপারকে ডেকে আনার আগেই সেটা গায়েব হয়ে গেছিল? হ্যাঁ। আর আপনি জানেন না সেটা কি জিনিস? না। লাশ থেকে ওটা কত দূরে ছিল? আন্দাজ ওই 12 গজ মতো। আর পাশের জঙ্গল থেকে? ওই 12 গজ মতোই হবে। মানে যেই সেটা নিয়ে থাকুক সে আপনার থেকে 12 গজ দূরে ছিল, তাই তো? হ্যাঁ, কিন্তু আমি ওইদিকে পিঠ করে বসেছিলাম। জেরা এখানেই শেষ। এরপরে করোনার তার কনক্লুডিং রিমার্কস দিয়েছেন, যেখানে যে জিনিসগুলোর দিকে উনি দৃষ্টি আকর্ষণ করেছেন সেগুলো সবারই সন্দেহজনক মনে হওয়ার কথা। এক, বাবা যখন জানেই না যে ছেলে বাড়ি ফিরেছে, তাকে দেখেইনি, তাহলে তাকে ডাকবে কেন? আর 2, ঝগড়ার বৃত্তান্ত সম্পূর্ণ চেপে যাওয়া। আচ্ছা, জেমস যে একটি প্রশ্নের উত্তর দেয়নি সেটাও তো তার বিরুদ্ধেই গেছে। তোমরা যেটাকে ওর বিরুদ্ধে প্রমাণ ভাবছো সেটাই আসলে ওর সপক্ষে সব থেকে বড় প্রমাণ। ভেবে দেখো, মিথ্যা কথাই যদি বলতে হয় তাহলে এর থেকে ভালোভাবে গুছিয়ে কি বলা যেত না? বাবার সঙ্গে কি নিয়ে ঝগড়া হচ্ছিল সেটার মিথ্যে একটা কিছু বললেই হতো, কিন্তু বলতে চায় না কেন বলল? তারপর ওই কুই ডাক আর ছাই রঙের কোট বানিয়ে গল্প বলতে হলে এত দুর্বল গল্প কেউ বলেন না ওয়াটসন। আমার মনে হয় সত্যি কথাই বলছে, কিন্তু যতক্ষণ না আমরা সেখানে পৌঁছচ্ছি কিচ্ছু করা যাবে না। একটু ঘুমিয়ে নি। আমরা সুইডেনে লাঞ্চ করব আর সেখানে পৌঁছতে 20 মিনিট বাকি। সুইংডনে লাঞ্চ করে সুন্দর স্ট্রাউড ভ্যালি পেরিয়ে রস পৌঁছতে বিকেল 4টে বেজে গেল। স্টেশনে লেস্ট্রেড আমাদের জন্য অপেক্ষা করছিল। সে আমাদের হাফার ডামসে নিয়ে গেল। সেখানে আমাদের জন্য একটি ঘর বুক করা ছিল। চা খেতে খেতে লেস্ট্রেড বলল, আমি আপনার জন্য গাড়ি বলেই রেখেছি মিস্টার হোমস। তা চা খেয়ে একবার ঘটনাস্থলে যাবেন তো? আজ আর যাবো না, বুঝলে? আমার ঘরের সোফাটা বড্ড আরামদায়ক, আর আমার সঙ্গে 1 বাক্স সিগারেট আছে। আমি সেগুলো সব ব্যবহার করব। আজ রাতে আর গাড়ি লাগবে না। ও, তার মানে আপনি কাগজটা পড়েই যা বোঝার বুঝে নিয়েছেন। অবশ্য এটা একেবারে সহজ একটা কেস, কিন্তু তাও মিস টার্নার অনুরোধ করলেন তাই আর কি। উনি আপনার কথা শুনেছেন। আমি ওকে বারবার করে বললাম যে এমন এক পাতি কেসে আপনার কিছুই করার নেই, কিন্তু উনি কিছুতেই ওই দেখুন এসেও পড়েছেন। লেস্ট্রেডের কথা শেষ না হতেই ঘরের মধ্যে যিনি ঢুকলেন তার মতো সুন্দরী মহিলা আমি কোনোদিন দেখিনি। তার বেগুনি রঙা চোখ দুটো জ্বলজ্বল করছে, ঠোঁট দুটো আলাদা, গালে গোলাপি আভা। তার সমস্ত ভাবনা, তার অপ্রতিরোধ্য উত্তেজনা এবং উদ্বেগের মধ্যে হারিয়ে যাওয়া যেন এক স্বাভাবিক প্রবৃত্তি। তিনি বললেন, মিস্টার হোমস, আমি জানতাম আপনি আসবেন। আমি আপনাকে বলতে চাই যে আমি জানি জেমস খুন করেনি, আমি জানি। আর আমি চাই যে আপনি ওই বিশ্বাসটা নিয়েই কাজ শুরু করুন। কোনোভাবেই আপনি ওকে সন্দেহ করবেন না প্লিজ। আমরা একে অপরকে ছোটবেলা থেকে চিনি। জেমস একটা মাছিকেও মারতে পারে না মিস্টার হোমস, খুন তো দূরের কথা। আমি যথাসম্ভব চেষ্টা করব মিস্টার টার্নার। চেষ্টা? কিন্তু আপনি তো কেসের ব্যাপারে সব কিছুই জানেন। আপনি এখনো কোনো প্রমাণ খুঁজে পাননি। আপনার এখনো বিশ্বাস হয় না যে জেমস নির্দোষ? আমার মনে হয় জেমসের নির্দোষ হওয়ার সম্ভাবনা আছে। এই তো দেখেছেন মিস্টার লেস্ট্রেড, উনি এখনো আশা দিচ্ছেন। আমি জানতাম জেমস নির্দোষ, আর সেটা মিস্টার হোমস নিশ্চয়ই বুঝবেন। আমার মনে হয় মিস্টার হোমস একটু তাড়াহুড়ো করে ফেলছেন। না, উনি একদম ঠিক বলছেন। আর ওর বাবার সঙ্গে যে ঝগড়া হয়েছিল
ও সেটার ব্যাপারে কিছু বলতে চায় না, কারণ কারণ ঝগড়াটা হচ্ছিল আমাকে নিয়ে। আপনাকে নিয়ে? হ্যাঁ মিস্টার হোমস, জেমস আর ওর বাবার অনেক ব্যাপারেই মতের অমিল ছিল। মিস্টার ম্যাকাথি চাইতেন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দুজনের বিয়ে দিয়ে দিতে, কিন্তু আমরা একে অপরকে ভাই বোনের মতো ভালোবাসি মিস্টার হোমস। আর জেমসের বয়স খুবই কম, ও এখনো পৃথিবীর কিছুই দেখেনি। কাজেই আমরা এত তাড়াতাড়ি এমন কিছু হোক এটা চাইতাম না, আর সেই নিয়েই বাবা আর ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আর আপনার বাবা, ওনার এই বিয়েতে মত ছিল? না মিস্টার হোমস, ইনফ্যাক্ট মিস্টার ম্যাকাথি ছাড়া আর কারোরই এই বিয়েতে মত ছিল না। আচ্ছা, আগামীকাল কি আমি আপনার বাবার সঙ্গে দেখা করতে পারি? কিছু মনে করবেন না মিস্টার হোমস, আমার কোনো অসুবিধেই ছিল না, কিন্তু ডাক্তার ওনাকে কারোর সঙ্গে দেখা করতে বারণ করেছেন। ডাক্তার? হ্যাঁ, বাবার শরীর অনেক দিন থেকেই ভালো নেই। এই ঘটনায় উনি একেবারেই ভেঙে পড়েছেন। ডাক্তার বলে দিয়েছেন একেবারে বেড রেস্টে থাকতে। আসলে উনি মিস্টার ম্যাকাথিকে বহু বছর চিনতেন, সেই ভিক্টোরিয়ার সময় থেকে। ভিক্টোরিয়া? হ্যাঁ, ওখানকার খনিতে। ও রাইট, ভিক্টোরিয়া গোল্ড মাইন্স। মিস্টার টার্নার তো শুনেছি ওখানে অনেক পয়সা করেছিলেন, তাই না? আগে হ্যাঁ। ধন্যবাদ মিস টার্নার, আপনি আমায় অনেক সাহায্য করলেন। আপনি যদি কিছু খুঁজে পান তাহলে আমাকে প্লিজ জানাবেন। আর আপনি নিশ্চয়ই জেমসের সঙ্গে দেখা করতে জেলে যাবেন। ওকে একটু বলবেন যে আমি জানি ও নির্দোষ। নিশ্চয়ই বলবো। আমি তাহলে চলি মিস্টার হোমস, বাবার শরীরটা খারাপ, আমি বেশিক্ষণ বাড়ির বাইরে থাকলে অসুবিধা হবে। আসি। এই বলে মিস টার্নার যেমন ঝড়ের গতিতে এসেছিলেন তেমনি ঝড়ের গতিতে বেরিয়ে গেলেন। গম্ভীর গলায় লেস্ট্রেড বলল, কাজটা আপনি ভালো করলেন না মিস্টার হোমস, মেয়েটাকে শুধু শুধু মিথ্যে আশা দিলেন। মোটেই না লেস্ট্রেড, আমার মনে হয় আমি জেমসকে ছাড়িয়ে নিতে পারবো। ওর সঙ্গে জেলে দেখা করবার অনুমতি বার করতে পেরেছো? হ্যাঁ, তবে শুধু আপনার আর আমার অনুমতি পেয়েছি। তাহলে চলো বেরিয়ে পড়া যাক। ট্রেন পাওয়া যাবে? হ্যাঁ, পাবেন বই কি। বেশ। ওয়াটসন, তুমি একটু বোর হবে, তবে কথা দিচ্ছি ঘন্টা দুয়েকের মধ্যেই আমরা ফিরে আসবো। এই বলে শার্লক বেরিয়ে গেল। ওদেরকে ট্রেনে তুলে দিয়ে একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করলাম। তারপর আবার নিজের ঘরে ফিরে এসে কিছুক্ষণ একটা উপন্যাস পড়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কেসের চিন্তাটা মন থেকে বার করে দিতে পারলাম না। যদি ধরে নেওয়া হয় যে জেমস সত্যি কথাই বলছে, তাহলে সে যখন নিজের বাবাকে ছেড়ে গেল আর তারপরে বাবার চিৎকার শুনে আবার যখন ফিরে এলো, ওইটুকু সময়ের মধ্যে কি হয়ে থাকতে পারে? ভদ্রলোকের শরীরে যে আঘাতের চিহ্ন রয়েছে সেটা থেকে কিছু আন্দাজ করা যায়নি। আমি স্থানীয় সংবাদপত্রের একটা কপি জোগাড় করলাম। সেখানে ময়না তদন্তের সমস্ত ডিটেলস লেখা রয়েছে। লেফট প্যারাইটাল বোনের পশ্চেরিয়ার থার্ড এবং অক্সিপিটাল বোনের লেফট হাফ কোনো ভোঁতা জিনিসের আঘাতে সম্পূর্ণভাবে গুড়িয়ে গেছে। আমি নিজের মাথায় হাত রেখে হাড়গুলো অনুভব করার চেষ্টা করলাম। এখানে আঘাত করতে গেলে পেছন থেকেই আঘাত করতে হবে। তবে জেমসকে দেখা গেছিল নিজের বাবার সামনে দাঁড়িয়ে থাকতে। অবশ্য ভদ্রলোক তর্কাতর্কির মাঝে উল্টো দিকে ঘুরেও থাকতে পারে। তারপর মারা যাওয়ার আগে তার শেষ কথা, র্যাট। এখানে ইঁদুরের সঙ্গে কেসের কি সম্পর্ক, নাকি অন্য কোনো মানে আছে? প্রলাপ বকছিলেন বলে আমার মনে হয় না। মাথায় আঘাত লাগলেই মানুষ প্রলাপ বকতে শুরু করেন না। উনি সম্ভবত কে ওকে মেরেছে সেটাই বলার চেষ্টা করছিলেন। তাছাড়া সেই ছাই রঙের কোট, কার কোট? খুনির। কিন্তু তাই যদি হয় তাহলে পরে সেই কোট কোথায় গেল? এত সব কিছুর মাঝখানে সে কিভাবে সেই কোট নিয়ে চলে গেল এবং অদ্ভুতভাবে কারোর নজরেই পড়ল না? এইসব ভাবছি, এমন সময় শার্লক ফিরে এলো। বৃষ্টি হয়েছিল এর মধ্যে ওয়াটসন? না তো। বৃষ্টি পড়ার আগে একবার ঘটনাস্থলটা গিয়ে দেখে আসতে হবে।
ম্যাকাথির সঙ্গে দেখা হলো? হলো। তা কি জানতে পারলে? কিচ্ছু না। সে কি, কিছুই বলতে পারলো না? বললো, তবে তার থেকে নতুন কিছু জানা গেল না। ভালো ছেলে, দেখতেও ভালো, তবে বুদ্ধি বিশেষ। হ্যাঁ, সে তো কথা শুনেই বোঝা যায়। মিস টার্নারের মতো একজনকে বিয়ে করতে যে না করে, তার বুদ্ধি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এখানে একটা গল্প আছে ওয়াটসন। জেমস সত্যি মিস টার্নারকে ভালোবাসে, তবে মিস টার্নার মাঝে 5 বছর এখানে ছিলেন না। তাকে বোর্ডিং স্কুলে পাঠানো হয়েছিল, আর সেই সময় এই গাধাটা কোথাকার এক বার্মেইডের খপ্পরে পড়ে তার সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে করে ফেলে। এই বিয়েটার কথা কেউ জানে না, তবে ওর অবস্থাটা ভাবো ওয়াটসন। মিস টার্নারকে ও চোখের সামনে দেখতে পাচ্ছে, তাকে ভালোবাসে, কিন্তু বিয়ে করতে পারছে না। যখন দুজনের তর্ক হচ্ছিল, তখন জেমসের বাবা ওকে প্রপোজ করতেই চাপ দিচ্ছিল, কিন্তু বেচারা জেমস কি করবে? বিয়ের কথা বাবাকে বললে বাবা ওকে বাড়ি থেকে বার করে দেবেন। আর ওর নিজের তেমন রোজগার বলে তো কিছুই নেই। মাঝে মাঝে 3 দিন ব্রেস্টেলে আর এই বার্মেডের সঙ্গেই ছিল। তবে এইসব ঝামেলায় একটা লাভ হয়েছে। ওর বিরুদ্ধে খুনের অভিযোগ জানতে পেরে সে বার্মেড জানিয়েছে যে তার জেমসের সঙ্গে দেখা হওয়ার আগেই একটা বর ছিল, যে বারমুডার ডকইয়ার্ডে থাকে। সুতরাং ওদের দুজনের বিয়ে আইনের চোখে অবৈধ। বুঝলাম, কিন্তু জেমস যদি খুন না করে, তাহলে খুনটা করলো কে? এটা তুমি ভালো প্রশ্ন করেছো ওয়াটসন। খুন করলো কে? এক্ষেত্রে আমি 2টো জিনিসের দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথম, মিস্টার ম্যাকাথির সঙ্গে পুলে কারোর একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর সেই ব্যক্তি তার ছেলে হতে পারে না, কারণ তার ছেলে বাইরে ছিল এবং সে জানতো না যে সে কখন ফিরে আসবে। আর দ্বিতীয়ত, মিস্টার ম্যাকাথির ছেলে ফিরে এসেছে তা জানার আগেই তাকে কুই বলে চিৎকার করতে শোনা গেছে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরই গোটা কেসটা নির্ভর করছে ওয়াটসন। আপাতত শুয়ে পড়ো, কাল সকাল সকাল ঘটনাস্থল দেখতে যেতে হবে। পরের দিন সকালে উঠে দেখি আকাশে একেবারে পরিষ্কার, ঝলমলে রোদ ফুটেছে বাইরে। 9টা নাগাদ লেস্ট্রেড গাড়ি নিয়ে আমাদের নিতে এলো। হ্যাদারলি থেকে বসকম পুলে যাওয়ার রাস্তায় লেস্ট্রেড বলল, একটা খবর আছে মিস্টার হোমস। মিস্টার টার্নার আর বাঁচেন কিনা সন্দেহ। অনেক বয়স হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, ওই 60 বছর তো বটেই। শরীরের ওপর অনেক অত্যাচার করেছেন বিদেশে থাকার সময়। এমনিতেই কাহিল ছিলেন, তার উপরে বন্ধু ম্যাকাথির মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছেন। বন্ধুর জন্য তো কম করেননি তিনি। ইনফ্যাক্ট উনি যে ম্যাকাথিকে হেদারলি জমিটা দিয়েছিলেন, তার জন্য কোনো ভাড়াও নিতেন না। রিয়েলি? ইয়েস মিস্টার হোমস। আর মিস্টার টার্নার যে বিনা ভাড়ায় শুধু থাকতেই দিয়েছেন তা নয়, আরও অনেক উপকার করেছেন ম্যাকাথির। তাই নাকি? আচ্ছা লেস্ট্রেড, তোমার এটা একটু অদ্ভুত মনে হয় না যে এত বড় সম্পত্তির মালিক নিজের একমাত্র মেয়ের বিয়ে দেবেন ম্যাকাথির মতো একজন ছেলের সঙ্গে, যে তার অনুগ্রহে এখানে থাকতে পারছে? আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই বিয়েতে জেমস ম্যাকাথি আপত্তি করছেন। মিস্টার টার্নার তো তার বাবার সমস্ত সম্পত্তির একমাত্র ওয়ারিস। এই বিয়েতে ম্যাকাথির আপত্তি থাকাটা তোমার একটু বিচিত্র লাগছে না লেস্ট্রেড? একদমই না, কারণ মিস্টার ম্যাকাথিকে যে তার ছেলে খুন করেছে এই নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই মিস্টার হোমস। আমারও সন্দেহ নেই হ্যাঁ যে আমরা হাদালি ফার্মে পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ, ও আসুন আসুন আসুন। হ্যাদারলি ফার্মে ম্যাকাথিদের বাড়িটা বেশ বড় একটা দোতলা বাড়ি। ছাই রঙের দেওয়ালে বেশ কিছু জায়গায় শ্যাওলা পড়েছে, তবে বাড়ির সমস্ত জানলার পর্দা টানা আর রান্নাঘরের চিমনিতে ধোঁয়া নেই দেখে মনে হয় যে এখানে কিছু একটা অঘটন ঘটেছে। আমাদের জন্য কাজের লোক দরজা খুলে দিল এবং শার্লক অনুরোধ করতে চার্লস ম্যাকাথি মারা যাওয়ার সময় যে বুট জোড়া পরেছিলেন সেটা দেখালো। শার্লক তারপর জেমসের একজোড়া বুটও দেখতে চাইল এবং দুটোকেই মাপল। মাপা হলে আমরা বাড়ি থেকে বেরিয়ে বসকম পুলের দিকে হেঁটে চললাম, সেই রাস্তা ধরেই যে রাস্তা ধরে জেমস এবং চার্লস গিয়েছেন। বেকার স্ট্রিটের আর্ম চেয়ারে বসে পাইপ খেতে খেতে ডিডাকশন করা শার্লক আর মাঠে নেমে তদন্ত করা শার্লক দুজন কিন্তু একদম সম্পূর্ণ আলাদা মানুষ। শিকারী কুকুর যখন শিকারের গন্ধ পায়,
তার চেহারা হাবভাব যেমন হয়, বসকম পুলের দিকে হেঁটে যেতে যেতে আমি খেয়াল করলাম শার্লকের হাবভাব ঠিক সেই রকম। কাঁধ সামনের দিকে ঝোঁকানো, মাথা নিচু, চোখ রাস্তার উপরে, গলার শিরাগুলো ফুলে রয়েছে, মুখে উত্তেজনার লাল আভা। আমাদের পায়ের তলার মাটি ভিজে, আর সেই ভিজে মাটিতেই অনেকগুলো পায়ের ছাপ। শার্লক হাঁটতে হাঁটতে সেই ছাপগুলো খুব মন দিয়ে দেখছিল। বসকম পুল মোটামুটি টার্নার আর ম্যাকাথিদের বাড়ির মাঝামাঝি একটা জায়গায়। উল্টো দিকে জঙ্গলের গাছের ডালগুলোর ওপর দিয়ে উঁকি মারছে জমিদার ম্যাকাথির বাড়ির চূড়া। পুকুরের চারিদিকে উঁচু ঘাস গজিয়ে রয়েছে। হ্যাদারলের দিকের ঘন জঙ্গল আর ঘাসের মাঝখানে একটা পায়ে হাঁটা পথ দেখা যাচ্ছিল। তারই পাশে লেস্ট্রেড আমাদের দেখালো লাশ কোথায় পড়েছিল। মাটি এখানে এতটাই নরম যে দেহের ছাপ মাটির মধ্যে স্পষ্টই দেখা যাচ্ছিল। হোমস শুধু সেই জায়গাটিকেই নয়, তার চারিপাশে ঘুরে মন দিয়ে কি যেন দেখল। তারপর হঠাৎ লেস্ট্রেডের দিকে ফিরে বলল, তুমি জলে কেন নেমেছিলে? ওই ভেবেছিলাম যদি কিছু অস্ত্র পাওয়া যায় আর কি, কিন্তু আপনি কিভাবে? সময় নেই, অত কিছু বোঝানোর সময় নেই। এখানে পুলিশ আসার আগে আমি এলে পুরো ব্যাপারটাই জলের মতো পরিষ্কার হয়ে যেত, কিন্তু পুলিশ এসে সব পায়ের ছাপের 12টা বাজিয়ে দিয়েছে। তো দেখি ওকে লজ কিপার এখানে এসে দাঁড়িয়েছিল, কিন্তু এটা কি? একই জুতোর 3 সেট ছাপ। ও, জেমস ম্যাকাথি 2বার হেঁটেছে, 1বার দৌড়েছে। এদিকে পায়ের ছাপটা চার্লস ম্যাকাথির অপেক্ষা করার সময় পায়চারি করছিলেন। পাশে মাটিতে রাইফেলের বাটের ছাপ রয়েছে, কিন্তু এটা কার পায়ের ছাপ? ডিঙিয়ে ডিঙিয়ে পা টিপে টিপে হাঁটছে, জুতোটাও অদ্ভুত ধরনের। জঙ্গল থেকে আসছে, ফিরে যাচ্ছে, আবার আসছে। সেই কোটটা তুলে নিতে, কিন্তু ইনি এসেছিলেন কোন দিক থেকে? মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে হোমস পায়ের ছাপ অনুসরণ করতে লাগলো। আমরাও তার সঙ্গে সঙ্গে চললাম। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম জঙ্গলের একেবারে ধারে একটা বড় বীজ গাছের তলায়। শার্লক গাছের উল্টো দিকে গিয়ে হাঁটু গেড়ে বসেই চেঁচিয়ে উঠল, এই তো পেয়েছি। শার্লক মাটিতে প্রায় নাক ঠেকিয়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কী সব পরীক্ষা করল। চারধারে পড়ে থাকা শুকনো পাতা ডালপালা খানিক এদিক ওদিক করল। তারপর আমার মনে হলো যেন খানিকটা মাটি তুলে নিয়ে একটা খামে ভরল। ফাইনালি উঠে দাঁড়িয়ে বলল, খুবই ইন্টারেস্টিং কেস, সন্দেহ নেই। ওই যে দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে, ওটা নিশ্চয়ই লজ। আমি একবার গিয়ে গেমকিপারের সঙ্গে একটু কথা বলে আসি। একটা ছোট্ট চিঠি পাঠানোর আছে আমার। তোমরা গাড়ি দিকে এগো, আমি আসছি। মিনিট 10 পরে শার্লক এসে আমাদের সঙ্গে গাড়িতে উঠল। উঠে পকেট থেকে জঙ্গলের মধ্যে থেকে পুরনো একটা বড় পাথর বার করে লেস্ট্রেডের দিকে এগিয়ে দিল। এটা রাখো লেস্ট্রেড, এটা তোমার মার্ডার ওয়েপন। কিন্তু এতে তো রক্তের দাগ নেই। না নেই। তাহলে আপনি জানলেন কি করে যে এটাই মার্ডার ওয়েপন? ওই বীজ গাছের গোড়ায় পড়েছিল, তুলে দেখলাম তলায় ঘাস তখনও সবুজ। মানে ওরা এখানে বড় জোর দিন 2 পড়ে আছে, তার থেকে বেশি হলে ঘাস শুকিয়ে যেত। আশেপাশের কোনো পাথরের সঙ্গে মেলে না। আর মৃতের মাথায় আঘাতের যে বর্ণনা করোনার দিয়েছেন, তার সঙ্গে এটা হুবহু মিলে যায়। বুঝলাম, কিন্তু খুনি? খুনি পুরুষ, লেফট হ্যান্ডেড, ডান পাটা খোঁড়া, মোটা সোলওয়ালা শুটিং বুটস আর ছাই রঙের কোট পরে। ইন্ডিয়ান সিগারেট খায় এবং সিগার হোল্ডার ব্যবহার করে। পকেটে একটা ছুরি নিয়ে ঘুরে বেড়ায়, যদিও সেটা ভোঁতা। আরও কিছু জিনিস বোঝা যাচ্ছে, তবে আপাতত এটাই যথেষ্ট বলে আমার মনে হয়। কি বলো? এইসব শুনতে তো বেশ ভালোই লাগছে মিস্টার হোমস, কিন্তু কোর্টের সামনে দাঁড়াবে কি মনে তো হয় না। তুমি তোমার মতো কাজ করো লেস্ট্রেড, আমি আমার মতো করি। আমি লাঞ্চের পরে একটু ব্যস্ত হয়ে পড়বো, আর সন্ধ্যাবেলা ট্রেনে লন্ডন ফিরবো। মানে তাহলে কেসের কি হবে? কেস তো শেষ। হ্যাঁ, আরে কিন্তু খুনটা কে করেছে? এক্ষুনি যার বর্ণনা দিলাম সে। আরে বাবা, কে সেটা? মিস্টার হোমস, কি হেয়ালি করছেন আপনি? কেমন লেস্ট্রেড, এইটুকু কাজ তুমি করতে পারবে না? বর্ণনা দিয়ে দিলাম, ধরে ফেলো। কি এমন কাজ? মানে আমি এখন কি করব?
গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো যে কে কত লম্বা আর কার পা খোঁড়া এটা খুঁজতে? ও আরে সবাই তো আমার ওপর হাসবে মিস্টার হোমস। হা, তুমি কি করবে আমি কি করে বলি বলো তো? এই নাও, তোমার হোটেল এসে গেছে, নেমে পড়ো। আমি লন্ডন রওনা হওয়ার আগে তোমায় জানিয়ে যাব। লেস্ট্রেটকে নামিয়ে আমরা হোটেলে ফিরে এলাম। খাওয়া শেষ করে আমাদের ঘরে হোমস আর আমি সামনাসামনি বসলাম। ওয়াটসন, একটা চুরুট ধরাও আর শোনো। দেখো, এই কেসের দুটো জিনিস প্রথমেই আমার দৃষ্টি আকর্ষণ করে। এক হলো ওই কুইডাক, আর দুই হলো র্যাট। এবার ধরে নেওয়া যাক যে জেমস ম্যাকাথি সত্যি কথা বলছে। ওই কুইডাক তাহলে কার জন্য? ছেলের জন্য তো হতে পারে না, কারণ তার বাবা তো জানতোই না যে সে ফিরেছে। এইভাবে কুইডাক কারা ব্যবহার করে জানো? অস্ট্রেলিয়ানরা। তাহলে কি ম্যাকাথি এমন কারোর সঙ্গে দেখা করতে এসেছিলেন যিনি অস্ট্রেলিয়ান? আর র্যাট? র্যাট, আচ্ছা এই দেখো, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া কলোনির একটা ম্যাপ এটা। আমি ম্যাপের এখানে আঙুল রাখছি। এবার বলো তো তুমি কি দেখতে পাচ্ছ? র্যাট। এবার আঙুল সরিয়ে নিলে? ব্যাল র্যাট। একদম ঠিক। মারা যেতে যেতে ম্যাকাথি ছেলেকে তার খুনির নাম বলে যেতে চেয়েছিলেন, কিন্তু ছেলে পুরোটা শুনতে পায়নি। র্যাট নয়, ব্যাল র্যাট। তাহলে এবার আমরা কি জানতে পারলাম? খুনি অস্ট্রেলিয়ার ব্যালেরেট থেকে বিলং করে, আর সে একটা ছাই রঙের কোট পরেছিল এবং সে নিশ্চয়ই ওই জায়গাটা ভালোভাবে চিনত, কারণ ওই পুলের পথ না চিনলে ওখানে পৌঁছানো কিন্তু সহজ নয়। তারপর আজকের এক্সপেডিশনের কথা একবার ভাবো ওয়াটসন। পায়ের ছাপের দূরত্ব থেকে বুঝলাম যে খুনি বেশ লম্বা। সেই একই পায়ের ছাপ থেকে জুতোর ব্যাপারটাও বুঝতে পারলাম। তাছাড়া ডান পায়ের ছাপ বা পায়ের ছাপ কম স্পষ্ট, মানে ডান পায়ে জোর কম দেয়, মানে খোঁড়া। কিন্তু ও যে লেফট হ্যান্ডেড সেটা তুমি বুঝলে কি করে? করোনারের রিপোর্ট ভুলে গেলে? মাথার পেছন থেকে আঘাত করা হয়েছে, অথচ আঘাত মাথার বাঁ দিকে। সেটা লেফট হ্যান্ডেড না হলে সম্ভব? বাপ ছেলের মধ্যে যখন ঝগড়া হচ্ছিল তখন ও ওই বীজ গাছের পেছনে দাঁড়িয়েছিল। ওখানে ও স্মোক করেছিল। ও যে স্মোক করেছিল সেটা জানলে কি করে? গাছের গোড়ায় চুরুটের টুকরো পড়েছিল ওয়াটসন। চুরুটের ডগাটা কাটতে হয় ধরানোর আগে। অনেকে দাঁত দিয়ে ছিঁড়ে দেয়, কিন্তু এই চুরুট আমি দেখলাম কাটা হয়েছে, তবে খুব পরিষ্কারভাবে নয়। অতএব হোঁতা ছুরি। আর চুরুট মুখে দিয়ে খেলে দাগ থাকতো, কিন্তু এখানে ছিল না। অতএব সিগার হোল্ডার। হোমস, স্প্লেন্ডিড। তুমি খুনির চারিদিকে যেভাবে ফাঁদ পেতেছ তাতে করে এর থেকে নিস্তার পাওয়ার কিন্তু কোনো উপায় নেই। আর তুমি যা বললে তার থেকে আমার ধারণা হচ্ছে খুনি হচ্ছেন... স্যার, মিস্টার জন টার্নার আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। ঘরে যিনি ঢুকলেন তিনি বৃদ্ধ, কিন্তু তার চেহারা দেখে তাকে সমীহ করতেই হয়। বয়সের ভারে কাঁধ ঝুঁকে গেলেও তিনি যে বিরাট লম্বা এবং তার গায়ে যে প্রচণ্ড শক্তি সেটা এখনও বোঝা যায়। কিন্তু ফ্যাকাশে মুখের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে তার কোনো মারাত্মক রোগ হয়েছে। বসুন মিস্টার টার্নার। আমার চিঠি পেয়েছিলেন? হ্যাঁ, লজ কিপার আমাকে দিল। আপনি লিখেছেন যে আপনি এখানে আলোচনা করতে চান, যাতে কথাটা পাঁচ কান না হয়। হ্যাঁ, আমি লজে গেলে তো সেটাই হতো। কিন্তু আপনি আমার সঙ্গে কেন দেখা করতে চেয়েছিলেন? কারণ আমি জানি মিস্টার টার্নার, আমি জানি যে মিস্টার ম্যাকাথিকে আপনি খুন করেছেন। সাথে সাথে মিস্টার টার্নারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। দু হাতে মুখ চেপে ধরে খানিকক্ষণ চুপ করে বসে রইলেন তিনি। তারপর মুখ তুলে বললেন, বাট মিস্টার হোমস, ট্রাস্ট মি, আমি ওই বেচারি ছেলেটার কোনো ক্ষতি চাইনি। আর ওর যদি খুনের দায়ে জেল বা ফাঁসির কোনো সম্ভাবনা থাকে তাহলে আমি আমার অপরাধ কবুল করব। শুনে ভালো লাগলো মিস্টার টার্নার, তবে জল হয়তো অত দূর গড়াবে না। I don't get it, মিস্টার হোমস। মানে আমাকে এখানে আপনার মেয়ে ডেকেছেন এবং আমি তার হয়ে অনুসন্ধান করছি, তবে জেমসকে পুলিশের কবল থেকে বার করতে হবে। আমি আর বেশি দিন বাঁচব না মিস্টার হোমস। ডায়াবেটিস, ডাক্তার বলেছে আর বড় জোর 1 মাস। তবে আমি 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 আমার নিজের বাড়িতে মরতে চাই মিস্টার হোমস, কারাগারে নয়। নিজের বাড়িতে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। কি হয়েছিল আপনি পরিষ্কার বলুন, আমি লিখে নিচ্ছি। তারপর আপনি সই করে দেবেন, আর সাক্ষী হিসেবে ওয়াটসন সই করবে।
তবে আমি কথা দিচ্ছি মিস্টার টার্নার, একেবারে নিরুপায় না হলে এই স্বীকারোক্তি আমি কাউকে দেখাবো না। বেশ, তবে তাই হোক। ম্যাকার্থিকে আপনি চিনতেন না মিস্টার হোমস। লোকটা একটা আস্ত শয়তান। গত 20 বছর ধরেও আমার জীবনটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। ওর সঙ্গে আমার প্রথম আলাপ হয় 1860-তে অস্ট্রেলিয়াতে। সোনা খুঁজতে ব্যালরেট গিয়েছিলাম আমি, তবে কিছুই পেলাম না। কুসঙ্গে পড়ে মদ ধরলাম আর তারপরে ডাকাতি শুরু করলাম। আমাদের 6 জনের একটা গ্যাং ছিল জানেন। তাদের নেতা ছিলাম আমি, ব্ল্যাক জ্যাক অফ ব্যালরেট। হাইওয়ে দিয়ে যেসব ওয়াগনে করে শোনা যেত, আমরা সেগুলো লুট করতাম। একদিন আমরা জানতে পারি মেলবার্নের দিকে একটা ওয়াগন যাচ্ছে, সোনা বোঝাই করা। আমরা ওঁত মেতে রইলাম। ওয়াগনের সঙ্গে 6 জন সশস্ত্র সেপাই ছিল। বেশ কিছুক্ষণ গোলাগুলি চলল। ওদের সবাইকে আমরা মারতে পেরেছিলাম, কিন্তু আমাদেরও 3 জন লোক মারা গেল। গাড়ি চালাচ্ছিল ওই শয়তানটা ম্যাকার্থি। আমার ওকে তখনই মেরে ফেলা উচিত ছিল মিস্টার হোমস, তবে কি মনে হতে আমি ওকে ছেড়ে দিয়েছিলাম তখন। ও যে ওই অন্ধকারে আমার মুখটা দেখে ফেলেছিল এবং মনেও রাখতে পারবে, তা আমি ভাবতে পারিনি মিস্টার হোমস, তা আমি ভাবতে পারিনি। ওই গাড়ি থেকে আমরা অনেক সোনা পেয়েছিলাম মিস্টার হোমস, অনেক অনেক সোনা। সেই সোনা নিজেদের মধ্যে ভাগ করে আমরা ডাকাতি ছেড়ে দিলাম। আমি ইংল্যান্ডে ফিরে এলাম, এই জমিদারি কিনলাম, বিয়ে করলাম। অবশ্য আমার স্ত্রী বেশি দিন বাঁচলেন না, তবে আমার মেয়ে অ্যালিস ধীরে ধীরে আমাকে পাল্টে দেয়। ও ছোট হাত ধরে আমি অন্ধকার অতীতের থেকে অনেক অনেক দূরে সরে আসি। কিন্তু তারপর একদিন একটা ইনভেস্টমেন্টের ব্যাপারে রিজেন্ট স্ট্রিটে গিয়েছি। হঠাৎই আমার কাঁধে একটা টোকা মারল কে। আরে এই যে দেখি কুখ্যাত ব্ল্যাক জ্যাক অফ ব্যালরেট। কে তুমি? এই নাম তুমি কি করে জানলে? চিনতে পারছো না? আমি কিন্তু তোমায় ঠিক চিনেছি। সেই অস্ট্রেলিয়া, ব্যালরেট, মেলবার্নের সোনার বাগান মনে পড়ে? কিন্তু তুমি? আমি সেই ওয়াগনের ড্রাইভার ছিলাম ভাই। আমায় কেন সেদিন গুলি করনি বলো তো? অবশ্য করলে আজকে আমার এমন সৌভাগ্য হতো না। অস্ট্রেলিয়ার ডাকাত ইংল্যান্ডে এসে যে ভদ্রলোক বাবু সেজেছে, তা তোমার জমিদারির প্রজা সবাই জানে। তাদের ডাকাত রাজার ইতিহাস। হ্যাঁ, আর পুলিশ যদি নো 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 লিসেন টু মি। তুমি কি চাও? হ্যাঁ, তুমি কি চাও? আমি তোমাকে সব দিয়ে দেবো আমি তোমাকে। আহা, ওসব আমি চাই না। আমি কি অত নির্মম নিষ্ঠুর হতে পারি? না 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 না, দেখো এখানে আমরা দুটি প্রাণী, আমি এবং আমার ছেলে। তো তুমি আমাদের যদি একটা ব্যবস্থা কিছু করে দাও, তাহলে আমিও তোমার ব্যবস্থাটা করে দেব। তো সেই থেকে ওই শয়তানটা জোকের মতো আমার সঙ্গে হাটকে থেকে আমার রক্ত চোষা শুরু করলো। 1 পয়সা ভাড়া না দিয়ে আমার জমি দখল করে থাকা শুরু করলো। প্রত্যেক দিন ওর মুখটা আমাকে দেখতে হতো মিস্টার হোমস। আর প্রত্যেক দিন ওই শয়তানটার হাসি আমাকে মনে করিয়ে দিত আমার অন্ধকার অতীতের কথা। ও যা চাইতো আমি ওকে তাই দিতাম, জমি, টাকা, বাড়ি সব। তবে তারপরও একদিন এমন একটা জিনিস চেয়ে বসলো যেটা আমি ওকে দিতে পারতাম না, কোনো দিনও না।
ও আমার মেয়েকে চেয়ে বসলো। ওর ছেলে আমার মেয়ে অ্যালিসের সঙ্গেই বড় হয়েছিল, দুজনের মধ্যে বন্ধুত্বও ছিল। এদিকে আমার শরীর তখন দুর্বল হয়ে উঠেছে, আর ওই শয়তানটা ভেবেছিল যে এই সুযোগে ও আমার গোটা সম্পত্তিটাই হাত করে নেবে মিস্টার হোমস। তবে এবার আমি না বলতে বাধ্য হই। জেমস অত্যন্ত ভালো ছেলে, তবে ম্যাককেথের রক্ত যার ধমনীতে বইছে তাকে আমি কিছুতেই আমার পরিবারের অংশ হতে দেব না। ও আমায় ভয় দেখালো, বলল অ্যালিসকে সব বলে দেবে। আমাদের এই নিয়ে দেখা করার কথা ছিল বসকম পুলের ধারে। আমি যা বলছি তোমায় সেটাই করতে হবে। আমি বুঝতে পারছি না এটা তোমার আপত্তিটা কোথায়। আমি বুঝতে পারছি না আপনি কেন আমায় জোর করছেন বিয়ে করার জন্য। স্কাউন্ড্রেল, আমার মুখে মুখে তর্ক করছো। যতদিন যাচ্ছে তুমি বেয়াদব হয়ে উঠছ। বেয়াদব। আমি যখন সেখানে পৌঁছালাম দেখলাম ও জেমসের সঙ্গে কথা বলছে। আমি একটা বড় গাছের পেছনে লুকিয়ে একটা চুরুট ধরালাম। যত ওর কথা শুনতে লাগলাম ততই আমার রাগ বাড়তে লাগলো। আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েটার ব্যাপারে ও এমন সব কথা বলছিল যে ভদ্র সমাজের কেউ তা মুখে আনতে পারবে না। সে এমনই নোংরা ভাষা। আমি তখনই ঠিক করে ফেললাম মিস্টার হোমস যে অনেক সহ্য করেছি, আর নয়। আমার নিজের জীবন প্রায় শেষ, তবে আমার মেয়েকে এই জানোয়ারের খপ্পরে আমি আর পড়তে দেব না। জেমস চলে যেতেই আমি গাছের পেছন থেকে বেরিয়ে আসি মিস্টার হোমস, আর ম্যাককেথি কিছু বোঝার আগেই ওর মাথায় পাথর দিয়ে আঘাত করি অ্যান্ড I killed him. I killed him. ওর চিৎকারে জেমস তখনই ফিরে আসে। এ কি বাবা, কি হলো বাবা? তাড়াহুড়োর মধ্যে আমার কোটটা আমি ফেলে যাই তখন মিস্টার হোমস। বাবা কি হলো? চোখ খুলুন একবার, একবার তাকান বাবা। কে করলো এরকম? কে আপনাকে মেরেছে? বাবা, বাবা বলুন বাবা, বাবা চোখ খুলুন বাবা। জেমস সাহায্য চাইতে গেলে আমি বেরিয়ে এসে সেটা নিয়ে পালিয়ে যাই। ওকে খুন করা নিয়ে আমার মনে কোনো রকম অনুতাপ নেই মিস্টার হোমস, কোনো রকম অনুতাপ নেই। আবার যদি আমি এই পরিস্থিতিতে পড়ি তাহলে আমি ওকে আবার খুন করব। 100 বার মিস্টার হোমস, 100 টাইমস, 1000 আমি খুন করতে পারি। And that is all, Mr. Holmes. এই হলো আমার কাহিনী। বুঝেছি, আমি এরকমই কিছু একটা আন্দাজ করেছিলাম। নিন, সই করুন। আপনি এই কাগজটা নিয়ে কি করবেন মিস্টার হোমস? আশা করি আমায় কিছুই করতে হবে না। জেমসকে বাঁচাতে যথেষ্ট অন্য প্রমাণ আছে আমার কাছে। তবে একেবারেই যদি নিরুপায় হয়ে যায় তখন এটা ব্যবহার করতে আমি বাধ্য হব। তবে তেমন পরিস্থিতি আসবে বলে আমার মনে হয় না। আপনি যা করেছেন তার জন্য আপনাকে ইংল্যান্ডের আদালতের থেকে অনেক বড় এক আদালতের কাছে জবাবদিহি করতে হবে মিস্টার টার্নার। এবার আসুন। মিস্টার টার্নার ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর শার্লক অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর ছাদের দিকে তাকিয়ে বলল, অদৃষ্ট কেন মানুষের সঙ্গে এমন নিষ্ঠুর পরিহাস করে ওয়াটসন। এরকম কেস যতবার দেখি ততবার আমার ব্যাকস্টারের কথা মনে পড়ে। There but for the grace of God goes Sherlock Holmes. পরে হোমসের দেওয়া প্রমাণগুলোকে খুঁটিয়ে দেখে কোর্ট জেমস ম্যাকাথিকে খুনের দায় থেকে রেহাই দেয়। জন টার্নার এর পরেও আরও প্রায় 7 মাস বেঁচে ছিলেন, কিন্তু এখন তিনি মৃত এবং খুব সম্ভবত তার বেঁচে থাকতে থাকতেই জেমস আর অ্যালিসের বিয়ে হয়। তারা দুজন হয়তো এখন সুখেই আছে, আর আশা করব ভবিষ্যতেও তারা সুখেই থাকবে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনার মিস না হয়। আবার দেখা হবে পরের সপ্তাহে কোনো এক নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রভাত।